খবরদার আমার হৃদির দিকে চোখ তুলে তাকালে চোখ আমি তুলে নেব। আমার হৃদির গায়ে হাত দিলে ওই হাত আমি কেটে টুকরো টুকরো করব। আমার হৃদির যদি বিন্দু পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছিস তুই, তাহলে তোর মরণ হবে আমার হাতে। কথাটা মনে রাখিস। বলেই আরিয়ান সবাইকে নিয়ে মুহূর্তের মধ্যে রেস্টুরেন্ট ছেড়ে চলে গেল। রিদিতা, আদনান, রুহি তাদের কারও আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটাই আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। যাওয়ার আগে রিদিতা ও আদনান একবার ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে রাইসাকে দেখে নিল। শান্তরা প্রত্যেকে একবার ঘৃণা ও রাগান্বিত দৃষ্টিতে ওকে দেখে নিল। আর রাইসা সেখানেই পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর বন্ধুরা সবাই কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। এদিকে গাড়িতে উঠে আরিয়ানকে নিজের একটা প্রয়োজনের কথা বলে পুনরায় সেই রেস্টুরেন্টে ঢুকে গেল রিদিতা। রাইসা এখনও সেখানে তার দলবল নিয়ে বসে আছে, কিন্তু তাকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ওর বন্ধুরা ওকে অনেক কিছু জিজ্ঞাসা করছে, কিন্তু সে কোনো কিছুর উত্তর দিচ্ছে না। রিদিতা সেখানে গিয়ে সবার সামনেই রাইসাকে টানতে টানতে রেস্টুরেন্টের এক পাশে এনে দাঁড় করালো। রাইসা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো। কিছু বুঝে ওঠার আগেই তার গালে রিদিতার হাতের পর পর 4টা তীব্র থাপ্পড় পড়ল। গালে হাত দিয়ে সে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল রিদিতার দিকে। রিদিতা ওর কাঁধ শক্ত করে চেপে ধরে চোখ মুখ শক্ত করে বেশ শান্ত অথচ হিংস্র কণ্ঠে বলতে লাগলো, আমার আরিয়ানের সাথে অতীতে যে এমন একটা জঘন্য কাজ করেছিল তাকে এক নজর নিজের চোখের সামনে দেখার অনেক অপেক্ষা করেছিলাম আমি। ভেবেছিলাম নিজের হাতে তাকে শাস্তি দিব, কিন্তু আজকে মেঘ না চাইতেও বৃষ্টি পেয়ে গেলাম। তুমি নিজেই আমার কাছে ধরা দিলে। এরপর রাইসার হাত দুটো শক্ত করে খামচে ধরে একই ভঙ্গিতে বলল, আমার আরিয়ানকে যে পরিমাণ কষ্ট তুমি আর তোমার ওই প্রীতম দিয়েছিলে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট পাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। অনেক ভালো সময় পার করে ফেলেছো দুজন, এবার থেকে খারাপ সময় শুরু হবে তোমাদের। তোমাকে তো পেয়ে গেছি, এবার আরেকজনকে পাওয়ার অপেক্ষা। তোমার ওই প্রীতম, তোমাদের আমি এমন হাল করব যে তোমরা আমার কাছে মরণ ভিক্ষা চাইবে। আমাকে তুমি আরিয়ানের জীবন থেকে আলাদা করবে, তাই না? তার আগে নিজের ভয়ঙ্কর পরিণতি দেখার জন্য তৈরি হয়ে যাও। এমন অবস্থা তোমার করব যে নিজের পরিণতি দেখে নিজেই আটকে উঠবে। আরেকবার আরিয়ানের দিকে নজর দেওয়ার আগেই না তোমার জীবন নিঃশেষ করে দেবো আমি, মাইন্ড ইট। হিংস্র বাঘিনীর ন্যায় রাইসার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে রাইসাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল রিদিতা। এত উগ্র মেজাজের বেপরোয়া আর ভয়ঙ্কর রাইসার আজকে রিদিতার সামনে একটা কথা বলারও সাহস পেল না। রিদিতার অগ্নি দৃষ্টির মাখা চাহনি লেহলিয়ান অগ্নি শিখার মতো তীব্র তেজে রাইসা যেন একদম ভস্ম হয়ে গিয়েছিল। রিদিতা চলে যাওয়ার অনেকক্ষণ পরও রাইসা সেদিকে দাঁড়িয়েছিল। তার বন্ধুরা এলে তারা আর রাইসাকে কিছু জিজ্ঞাসা না করে একে অপরের সাথে এটা নিয়ে কথা বলছিল, কারণ তারা জানে রাইসা তাদের প্রশ্নের কোনো উত্তর দিবে না। হঠাৎ রাইসা প্রচণ্ড জোরে একটা চিৎকার করে বসলো। সে উন্মাদের মতো হয়ে গেছে। তার বন্ধুরা এবং আশেপাশের মানুষ তাকে দেখে হতবাক হয়ে গেল। বাসায় ফিরে রাইসা পাগলের মতো ব্যবহার করছে। পুরো বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। রুমের জিনিসপত্র পুরো ভেঙে চুরমার করে দিচ্ছে আর পাগলের মতো চিৎকার করছে। ওর বাবা মা সবাই লন্ডনে চলে গেছে। ও দেশে এসেছে 1 সপ্তাহ হবে, তাই বাড়িতে আপাতত কয়েকজন সার্ভেন্ট ছাড়া আর কেউ নেই। রাইসার এমন রুদ্র আর ভয়ঙ্কর রূপ দেখে সবাই আপাতত বাড়ি ছেড়ে পালিয়েছে। এক সময় রাইসা ক্লান্ত হয়ে
ফোনটা পাগলের মতো খুঁজতে লাগলো। কয়েকবার রিং হওয়ার পরই অপর পাশের মানুষটা ফোন ধরলো। ফোন ধরার সাথে সাথেই রাইসা অশ্রাদ্ধ ভাষায় কয়েকটা গালি দিল। অপর পাশের মানুষটা কিছুটা দমে গেল রাইসার এমন আচরণে। প্রীতম হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ এমন করছিস কেন রাইসা? কি হয়েছে তোর? রাইসার রাগে কটমট করতে করতে উদ্গুণ্য কণ্ঠে চিৎকার করে বলল, তোকে সামনে পেলে আমি কাঁচা চিবিয়ে খাবো কুত্তার বাচ্চা। তোর কত বড় সাহস! তুই আরনের সাথে ওইসব করেছিলি? ওকে নাকি তুই মেরে ফেলতে চেয়েছিলি? তোর জন্য ও নাকি 6 মাস অসুস্থ হয়েছিল। প্রীতম আর কিছু বলার সাহস পেল না। রাইসা সবটা জেনে যাবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। এখন কি বলে বোঝাবে রাইসাকে? কে বলেছে এইসব তোকে? সব মিথ্যা কথা। একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবি না প্রীতম, ফল ভালো হবে না। আমি সব জেনে শুনেই তোকে প্রশ্ন করেছে তোর মুখ থেকে। এবার সত্যিটা শুনতে চাই, সত্যিটা বল আমাকে। আমার কথাটা শোন রাইসা। আরেকটা উল্টাপাল্টা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোকে শুধু একবার সামনে পাই, দেখিস তোর কি অবস্থা করি। বলে রাইসা ফোন কেটে দিয়ে 2 হাতে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। সে ভেবেছিল তার দেওয়া অপমানের পর আরিয়ান শান্তি পাবে না। রাইসাকে রিজেক্ট করে অপমান করার কষ্টটা হাড়ে হাড়ে বুঝতে পারবে। সে যে বেশি করে ফেলেছে এটাও সে বুঝতে পেরেছিল। তাই 6 মাস পর আবার দেশে ফিরে এসেছিল আরিয়ানকে পাওয়ার জন্য। কিন্তু আরিয়ানের সাথে প্রীতম যে জঘন্যতম কাজ করেছে সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। আবার এখন তো আরিয়ানের জীবনে একটা অন্য মেয়ে চলে এসেছে, যেটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। যেভাবেই হোক ওই মেয়েকে আরিয়ানের জীবন থেকে আলাদা করতে হবে। কিন্তু আরিয়ান তো তাকে কখনো ভালোবাসেনি। সে তো এখন হৃদিতাকে ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকে নাকি ভালোবাসে। হৃদিতার জন্য আরিয়ান তার গায়ে পর্যন্ত হাত তুলল এবং কড়া হুমকিও দিল। হৃদিতাও সবার সামনে তাকে থাপ্পড় মেরে অপমান করে হুঁশিয়ারি দিয়ে গেল। তবু হৃদিতাকে আরিয়ানের জীবন থেকে সরিয়ে দিয়ে আরিয়ানকে তার চাই। এসব ভাবতে ভাবতেই প্রীতমকে আবার ফোন দিল সে। একবার রিং হওয়ার পরই ফোনটা রিসিভ হলো। রাইসা হাঁপাতে হাঁপাতে বলল, আমার একটা কাজ করে দিলে তোর অপরাধ আমি ক্ষমা করে দিতে পারি। কি কাজ বল, আমি সব করতে রাজি আছি তোর জন্য। রিদিতা মেয়েটাকে আরিয়ানের জীবন থেকে সরাতে হবে। এর জন্য সব রকমের সাহায্য তুই আমাকে করবি। প্রীতম বেশ বিরক্ত হলো। আরিয়ানের ক্ষতি তো সে এমনিতেও করত, কিন্তু রাইসা আবার আরিয়ানের জীবনে ফিরে যেতে চাওয়ার তার ভীষণ রাগ হচ্ছে রাইসার উপরে। রাইসাকে ভালোবেসে প্রীতম ওর হাতে মার খেয়ে সবার সামনে অপমানিত হয়েছিল। এই জন্য আরিয়ানের উপর ক্ষোভের বশে হামলা করে তাকে মেরে ফেলতেও চেয়েছিল। আর এখন কিনা রাইসা ওকে বাদ দিয়ে আরিয়ানকেই চাইছে। মাঝে মধ্যে প্রীতমের মনে চায় রাইসাকে গলা টিপে মেরে ফেলতে। প্রীতম রাগে কটমট করলেও রাইসাকে হাসি মুখেই বলল, দেখ রাইসা, আরিয়ানের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, সেটা আমি বুঝতে পেরেছি। সবটাই করেছি রাগ জেদের বসে আর তোকে পাওয়ার জন্য। এখন আরিয়ান আরেকটা মেয়েকে নিয়ে সুখে আছে, ওদের অনিষ্ট করার কি দরকার? তার চেয়ে বরং তুই আর আমি। বাকি কথা আর শেষ করতে পারল না প্রীতম। তার আগেই রাইসার দাঁতে দাঁত চেপে চিৎকার করে একটা অশালীন গালি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আর একটাও ফালতু কথা বলবি তো তোকে কেটে টুকরো টুকরো করে চিবিয়ে খেয়ে ফেলবো আমি। যেটা বলেছি সেটা করবি কিনা বল। প্রীতমের এই মুহূর্তে রাইসাকে গুলি করে মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে। উগ্র কথাগুলো গলায় এসে আটকে যেতেই ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তোর কোনো কাজে আর নেই। তোর যা খুশি তুই কর। তোর করা অপমানের কথা এখনো ভুলিনি আমি রাইসা। সেসবের শোধ নিতে আমাকে এখন আর বাধ্য করিস না তুই। এই কথা শুনে রাইসা কিছুটা নরম হয়ে বলল, আচ্ছা সরি, আমাকে মাফ করে দে প্রীতম দোস্ত। তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি, তাই না? ইভেন তুই তো আমাকে ভালোবাসতি আর এখনো বাসিস। তাহলে আমার সুখের জন্য তুই এতটুকু করতে পারবি না? প্রীতম মনে মনে বলল, তোকে পাওয়ার জন্য নিজে খুন হতে যাচ্ছিলাম, আরেকটা ছেলে জীবন শেষ করে দিতে যাচ্ছিলাম। এখন সেই আমাকেই রেখে আরিয়ানের সাথে তোর সুখ চাই? করাচ্ছি তোকে সুখ।
কিন্তু মুখে একদম জ্ঞানী ব্যক্তিদের মতো ভঙ্গিমা করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, শোন রাইসা, জোর করে কাউকে কখনো পাওয়া যায় না। একবার তুই চেষ্টা করেছিলি আরিয়ানকে পাওয়ার, কিন্তু শত চেষ্টা করার পরও তুই ওর মন পাসনি। উল্টো ওর কত বড় ক্ষতি করেছিলি তুই। হ্যাঁ, আমিও রাগ আর জেদের বশে ক্ষতি করেছিলাম, স্বীকার করি। আর এত কিছুর পরেও তুই এখনও বিশ্বাস করিস যে আরিয়ান তোকে ওর মনে জায়গা দিবে? আর তাছাড়া ওর ভালোবাসার মানুষ ওর জীবনে এসে গেছে, এখন হাজার চেষ্টা করলেও ও কখনোই তোর হবে না। প্রীতম, আমার কথাটা শোন। হৃদিতাকে আরিয়ানের জীবন থেকে সরাতে আমাকে সাহায্য করলে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি, প্রমিস। প্রীতম ফোনের ওপাশ থেকে নিশ্চুপে শয়তানি হাসি হেসে বলল, সত্যি বলছিস রাইসা? যা চাইবো তাই দিবি? হ্যাঁ হ্যাঁ, তাই দিব, পাক্কা প্রমিস। তাহলে তোর কথা রাখতেই হয়। ওকে ডান, আমি তোকে তোর কাজে হেল্প করব, বিনিময়ে তোর প্রমিস তোকে রাখতে হবে। ওকে ডান। আমেরিকা থেকে বিডিতে ব্যাক করবি কবে? আগামী পরশু। আই উইল এগারলি ওয়েটিং ফর ইউ। মামনি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি প্লিজ বোঝাও তোমার ছেলেকে। ও মামনি। মিসেস শাইলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল হৃদিতা। মিসেস শাইলার চোখেও পানি। তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে তাকালেন। দেখতে পেলেন আরিয়ান নির্বাক ভঙ্গিতে সবাই বসে ফোন চালাচ্ছে, যেন বিধ্বস্ত, ব্যথা। হৃদিতার কান্না কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। মিসেস শাইলা চোখের পানি মুছে হৃদিতার গাল দুটো আলতোভাবে চেপে ধরে স্নেহমাখা কণ্ঠে বলল, আরিয়ান তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে রে মা। আমরাও সেটা মেনে নিয়েছি। মাত্র তো কয়েকটি বছর, এরপর তো আবার তোরা এক হয়ে যাবি। তোদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে ফিক্সড হয়ে আছে। তাহলে তোর ভয় কিসের পাগলি? হৃদিতা তবুও কান্না করে যাচ্ছে। ডক্টর রেজা চৌধুরী এগিয়ে এসে হৃদিতাকে বুকের সাথে চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন। কতগুলো বছর পরে একমাত্র মেয়েটাকে ফিরে পেয়েও আবারও কিছু বছরের জন্য হারিয়ে ফেলবেন। একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। হৃদিতাও বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। রেজা চৌধুরী চশমা খুলে চোখ মুছে দিয়ে হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কান্দিস না রে মা, তুই কাঁদলে আমারও ভীষণ কষ্ট হয়। আর তুই তো একেবারের জন্য কানাডা চলে যাচ্ছিস না। কিছু বছর পরে আবার তুই আমাদের মাঝে ফিরে আসবি। সেই ফিরে আসা হবে আজীবনের জন্য ফিরে আসা। তখন কেউ আর তোকে আমাদের থেকে দূরে নিয়ে যেতে পারবে না। কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। হৃদিতা কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে। আরিয়ানকে ছাড়া থাকতে পারবো না আমি। বলে সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ততক্ষণে ড্রয়িং রুমের দরজার কিনারে গিয়ে উল্টো দিকে ফিরে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হৃদিতা তার দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, তুমি আমায় দূরে ঠেলে দিয়ে ভালো থাকতে পারবে আরিয়ান? তোমার কি একটুও কষ্ট হবে না? আরিয়ান হৃদিতার অসহ্য কথাগুলো অতি নির্মমভাবে লুকিয়ে রেখে হৃদিতার পানে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে ফুটে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে প্রচুর কান্না করেছে। হৃদিতা আরিয়ানের দিকে ব্যথারত দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান হৃদিতার গাল দুটো আলতো হাতে জড়িয়ে ধরে ভাঙ্গা কণ্ঠে বলল, আমাদের এই বিচ্ছেদ সাময়িক সময়ের রীতি। এই বিচ্ছেদে আমাদের ভালোবাসার অগ্নি পরীক্ষা। এই বিচ্ছেদ যদি আমাদের ভালোবাসার পরিধি বৃদ্ধি করে, তাহলে আবারও প্রমাণ হবে আমাদের ভালোবাসা কতটা খাঁটি, কতটা পবিত্র। অপেক্ষার আমার বিষাক্ত কষ্টমক অনুভূতির পরে যে পবিত্র মিলন হবে, সেটার তুলনা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না। আমাদের আবার দেখা হবে কোন এক বৃষ্টি স্নাত বিকেলবেলা অথবা শরতের স্নিগ্ধ সকালে। হৃদিতা কাঁদতে কাঁদতে আরিয়ানের বুকে জায়গা করে নিল। অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, পারবো আরিয়ান, আমি পারবো। তোমার জন্য শুধু এই কয়েকটা বছর কেন, হাজার জনম অপেক্ষা করতে রাজি আছি আমি। কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা যেন একই থাকে। আরিয়ান হৃদিতাকে জড়িয়ে ধরে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিন কমবে না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে সেটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। প্রচন্ড ভালোবাসে তোমার হৃদয়, নিঃস্বার্থ সীমাহীন ভালোবাসে। হৃদিতা আবেগী কণ্ঠে বলে উঠল, আমিও তোমায় ভীষণ ভালোবাসি আরিয়ান, নিজের থেকেও হাজার গুণ বেশি, যার কোনো সীমা পরিসীমা নেই।
অপরদিকে আদনান, মিসেস আনিকা, রায়হান ও রায়হান শাহরিয়ার লাগেজ সমেত সিঁড়ি দিয়ে নিচে নামছেন। আজ সন্ধ্যা 7টায় তাদের এবং হৃদিতার কানাডার ফ্লাইট। রুহি বিধ্বস্ত অবস্থায় দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করছেন। তার রাগ, অভিমান, কষ্ট সবগুলো একসাথে অনুভূত হচ্ছে। আদনানের সাথে স্বল্প দিনের পরিচয়ে মানুষটা তাকে যে জনম জনম পরিচয়ের অনুভূতি দিয়ে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। এখন তাকে এই ভালোবাসার সাগরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে একা বহুদূরে চলে যাচ্ছে। বিষয়গুলো ভাবতেই রুহির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার মন তাকে বলছে, আদনানকে আটকা রুহি, ওকে নিজের থেকে এতটা দূরে যেতে দিস না। অবশেষে মনের কাছে হেরে গিয়ে রুহি দৌড়ে আদনানের কাছে ছুটে যায়। সবার সামনে তাকে জড়িয়ে ধরতে নিলেই আদনান তাকে নিয়ে ছাদে চলে যায়। সবার চোখের আড়াল হতেই রুহি আদনানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে যায়। আমাকে ছেড়ে প্লিজ দূরে যেও না আদনান, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। কষ্টে এখনই আমার বুক ফেটে যাচ্ছে। এতগুলো বছর আমি সেই যন্ত্রণা নিয়ে কিভাবে একা থাকবো? আদনান রুহিকে উঠিয়ে নিয়ে সযত্নে তার চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, এভাবে কাঁদে না রুহি, এভাবে কাঁদতে দেখলে আমারও যে ভীষণ কষ্ট হয়। তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে কানাডায় ফিরে যাব বলো তো? আমাকে হাসি মুখে বিদায় দাও রুহি। আমি তোমাকে প্রমিস করেছি না আবার তোমার কাছে ফিরে আসব। তাহলে কান্না কিসের রুহি? আর তোমাকে আমার কানাডার নাম্বার দিয়ে যাব। তোমার যখনই মন খারাপ করবে তুমি আমাকে কল করবে, কেমন? দেখবে কথা বলতে বলতে তোমার মনটা ভালো হয়ে যাবে। তুমি আর মন খারাপ অবকাশই খুঁজে পাবে না। এই বলে আদনান প্রথমবারের মতো রুহির কপালে নিজের ভালোবাসার পরশ গভীরভাবে এঁকে দিল। রুহি শিউরে কেঁপে উঠল। আদনান এবার নিচ থেকে রুহিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখলো। চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুটুকু। অতি স্বর্ণপণে মুছে নিল সে। অন্ধকার রুমে বিছানার নিচে এক প্রান্তে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় বসে আছে আরিয়ান। সম্পূর্ণ ঘর এলোমেলো হয়ে আছে। ছেলেদের কান্না করা মানায় না, এ নিয়মকে সম্পূর্ণ ভেঙে হৃদিতা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ঘরবন্দি অবস্থায় চিৎকার করে হাউমাউ করে কেঁদেছে আরিয়ান। পুরো রুমের জিনিসপত্র ভাঙচুর করেছে। মিসেস শায়লা আর রেজা চৌধুরী শতবার ডাকলেও সে দরজা খুলেনি এবং কোনো প্রকার সাড়া দেয়নি। এমনকি হৃদিতা চলে যাওয়ার আগ মুহূর্তেও সে ঘরের বাইরে বের হয়নি এবং হৃদিতার সামনেও যায়নি। হৃদিতা কেঁদে কেঁদে অনেকবার দরজায় কড়া নেড়ে নেড়ে তাকে ডেকেছিল, কিন্তু আরিয়ান সাড়া দেয়নি। সেই মুহূর্তে হৃদিতাকে দেখলে তার মনের কষ্ট হাজার গুণ বেড়ে যেত। হয়তো তাকে আগের বারের মতো যেতেও দিতে চাইতো না। তাই প্রচণ্ড কষ্ট, যন্ত্রণা এবং হাহাকারে বুকটা, হৃদয়টা কষ্টে ফেটে গেলেও আরিয়ান বুকে পাথর চেপে রেখে দরজা আটকে বসেছিল। আবারও তার নিজেকে নিঃস্ব, অসহায়, প্রাণহীন, নির্জীব এবং প্রচণ্ড একা অনুভূত হচ্ছে। হৃদিতার রেখে যাওয়া বারবি ডলটা, তাকে নিয়ে বহু বছর যাবৎ লেখা চিঠি এবং স্কেচগুলো অতি যত্নে বুকের সাথে আগলে রাখলো সে। সেই সাথে আরও নতুন কিছু স্কেচ হৃদিতা তাকে উপহার দিয়ে গেছে। সেগুলো আরিয়ানের বিভিন্ন মুহূর্তের বিভিন্ন ভঙ্গিতে হৃদিতার নিজের হাতে আঁকা স্কেচ। সেগুলোতে আরিয়ান কখনো গিটার হাতে গান গাইছে, কখনো বই পড়ছে, তো কখনো হৃদিতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার কখনো প্রাণখোলা হাসি হাসছে। হৃদিতার লেখা চিঠিগুলো নিয়ম করে প্রতিদিন পড়তো আরিয়ান, যার জন্য সবগুলো চিঠি তার একদম মুখস্থ হয়ে গিয়েছে। সেসব চিঠির মধ্যে থেকে কয়েকটি লাইন বারবার তার কানে ভেসে আসছে। আমার প্রাণের চেয়েও প্রিয় আরিয়ান, তোমায় এক জনমে ভালোবাসি শব্দটা বলে আমি তৃপ্তি পাবো না। হয়তো হাজার জনম বললেও আমার হৃদয় অতৃপ্ত রয়ে যাবে। এক জনমে তোমায় ভালোবেসে আমার মন কখনোই তৃপ্ত হবে না। হয়তো হাজার জনমেও তোমার ভালোবাসা শেষ হবে না। আমি যতটা তোমায় ভালোবাসি ঠিক ততটাই যদি প্রকাশ করতে পারতাম তবে আমার জীবনটা সার্থক হতো। কিন্তু আমি বারবার আমার ভালোবাসার কথা বলে বলে প্রকাশ করে দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমি তোমায় আজীবন নিজের সবটুকু সত্তা দিয়ে ভালোবেসে নিঃশেষ হয়ে যেতে চাই।
প্রতিটা নিঃশ্বাসে তোমায় গভীর থেকে গভীরভাবে অনুভব করে নিজের শেষ নিঃশ্বাসটুকু তোমার বুকে থেকে ত্যাগ করতে চাই। সেটার মাধ্যমেই আমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে প্রমাণ হবে। আল্লাহর কাছে আমি শত কোটি প্রার্থনা করি, তিনি যেন রোজ হাসরে তোমাকে আমার অমর জীবনসঙ্গী হিসেবে দান করেন। আমরা দুজন হাতে হাত রেখে সেই অন্তহীন জীবনে অমর চিরসঙ্গী হয়ে থাকবো। কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। কথাগুলো শেষ হতেই আরিয়ান দ্রুত চোখ খুলে তাকালো। জিন্সের পকেট থেকে হৃদিতার নূপুরটি বের করে সামনে উঁচিয়ে ধরল। ছলো দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। খুব আলতোভাবে পরম আবেগে সেটাতে চুমু খেলো। তারপর টেবিলে থাকা সোনালি ফ্রেমের বাঁধানো হৃদিতার হাস্য উজ্জ্বল ছবিটা বুকের সাথে চেপে ধরে আরিয়ান কাতর অথচ তীব্র আবেগী কণ্ঠে বলতে লাগলো, ভালো করে তোমায় ভালোবাসে হলো না। আমার হৃদয়ে জমানো ভালোবাসার মহাসমুদ্রে তোমাকে নিয়ে অবগাহন করা হলো না। তোমাকে নিজের সবটুকু সত্য উজাড় করে ভালোবাসা হলো না। যতটা ভালোবাসা তোমার প্রতি প্রকাশ করেছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি তোমায় ভালোবাসে, হয়তো এর থেকেও বেশি, যার কোনো সীমানা পরিসীমা নেই। অথচ কি দুর্ভাগ্য আমার তোমার জন্য অতি যত্নে আগলে রাখা ভালোবাসাগুলো তোমার প্রতি সম্পূর্ণ উজাড় করে দেওয়া হলো না। তোমাকে শুধু এই জনম কেন, হাজার জনম অনন্তকাল ভালোবাসলেও আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ নিঃশেষ হবে না। কথা দিচ্ছে একটা বার তুমি আমার কাছে ফিরে আসো, উপরস্বর পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে মরিয়ে রেখে আজীবনের জন্য তোমার আমার হৃদ মাঝের অতি যত্নে আগলে রাখবো। আমার জীবনের অন্তিম নিঃশ্বাস, অন্তিম মুহূর্ত পর্যন্ত তোমার হাতে হাত রেখে তোমাকে বুকে জড়িয়ে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। শুধু এই জন্মে না, মৃত্যু পরবর্তী অনন্তকালের মহাজীবনে অমর চিরসঙ্গী হিসেবে আমার শুধু তোমাকেই চাই, শুধুমাত্র তোমাকে। এই জীবন কিংবা মৃত্যুর পরবর্তী সে অন্তহীন অনন্তকালের জীবনে কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। মহান আল্লাহর কাছে আমার জীবনের এটাই প্রথম এবং শেষ চাওয়া। হন্তদন্ত হয়ে ছুটে এসে এলোপাথারিভাবে গাড়ি চালাচ্ছে আরিয়ান। এই মুহূর্তে তার মাথা একদম ঠিক নেই। প্রচণ্ড অস্বস্তি এবং উত্তেজিত দেখাচ্ছে তাকে। তার ফর্সা চেহারার সারা দেহ লালচে বর্ণ ধারণ করেছে। ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে সে। এই মুহূর্তে তাকে দেখতে একদম বিধ্বস্ত ও উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। কিছুক্ষণ আগে একটি কথা তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। হৃদিতা অ্যাক্সিডেন্ট করেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা তার। এই মুহূর্তে হসপিটালে নেওয়া হয়েছে তাকে। এই কথাটা শোনার পর আরিয়ান নিজেকে আর সামলাতে পারেনি। মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, মিসেস সাদিকা বেগম, রুহি অন্য গাড়িতে পাগলের মতো করে ছুটে আসছে। তাদের বর্তমান অবস্থা ঢাকা সিটি হসপিটাল। হৃদি হৃদি আমার হৃদি কোথায়? আমার হৃদি কোথায় ডক্টর? হসপিটালে হন্তদন্ত হয়ে ছুটে এসে সামনে থাকা একজন ডাক্তারকে শক্ত করে ধরে প্রচণ্ড উত্তেজনায় কাঁপতে কাঁপতে কথাটা বলল আরিয়ান। তার পেছনে পেছনে মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, সাদিকা বেগম ও রুহি এসে উপস্থিত হয়েছে। শান্ত হন মিস্টার আরিয়ান। হৃদয়িতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার ট্রিটমেন্ট করছি। দোয়া করুন আল্লাহ যেন তাকে। ডক্টরের কথা শেষ হওয়ার আগেই আরিয়ান তার অ্যাফ্রনের কলার চেপে ধরে দাঁতের দাঁত চেপে পাগলের মতো করে বলল, আমার হৃদির জন্য কিচ্ছু হয় না ডক্টর। দরকার পড়লে আমার জীবন নিয়ে ওকে আপনি বাঁচান, কিন্তু ওর কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আপনাদের কাউকে আমি ছাড়বো না। মিসেস শায়লা ও ডক্টর রেজা চৌধুরী টেনে হিসড়ে ডক্টরের থেকে আরিয়ানকে ছাড়ালেন। তাকে দুজন দুই দিকে শক্ত করে ধরে রাখলো। তারা অতি কষ্টে নিজেদের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু অশ্রু তাদের বাদ মানছে না। সাদিকা বেগম ও রুহিও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ডাক্তার নিজেকে ঠিক করে কয়েক দফা শ্বাস শান্ত কণ্ঠে নিয়ে বললেন, মাথা ঠিক রাখুন মিস্টার আরিয়ান। এটা মোটেও পাগলামি করার সময় নয়। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এর বাইরে আমরা কিছুই করতে পারবো না। আপনারা মিস হৃদয়তার জন্য বেশি বেশি করে দোয়া করুন। বলে ডক্টর চলে গেলেন অপারেশন থিয়েটারের দিকে। এদিকে আরিয়ান নিজেকে ছাড়িয়ে নিয়ে হসপিটালের করিডোরে হাঁটু ভেঙে বসে কান্নায় ভেঙে পড়ল। তার বুক ফাটা আর্তনাদ সবাইকে হতভম্ব করে তুলল। মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরীর চোখেও পানির বন্যা। ঠিক একইভাবে 6 মাস আগে একই হসপিটালের করিডোরে তারা তিনজন তাদের অপর একজন আপন ব্যক্তির জন্য এভাবে কেঁদেছিল। আরিয়ান কাঁদতে কাঁদতে মোনাজাতের ভঙ্গিতে আল্লাহর উদ্দেশ্যে দোয়া করল,
হে পরবর্তীকার, হে সর্বশক্তিমান, আমার হৃদয়কে তুমি সুস্থ করে দাও। দরকার পড়লে তুমি আমার জীবন নিয়ে নাও, তবু তুমি তাকে পুনরায় জীবন দাও। ওকে ছাড়া আমি এমনিতেও মরে যাব। এই তীব্র যন্ত্রণাময় বিষাক্ত কষ্ট সহ্য করার থেকে তুমি বরং আমাকে এখনই পৃথিবী থেকে উঠিয়ে নাও। ইতিমধ্যে আরিয়ানের সব বন্ধুরা চলে এসেছে। তারা ব্যথায় জর্জরিত হয়ে থাকা আঘাতপ্রাপ্ত বন্ধুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এই বন্ধুটা এক জীবনে আর কত কষ্ট সহ্য করবে, এটা ভাবতেই উপরওয়ালার কাছে একরাশ অভিযোগ ছুড়ে দেয় তারা। প্রায় 2 ঘন্টা অপারেশন শেষে হৃদিতাকে আইসিইউতে শিফট করা হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও তার অবস্থা এখনও বেশ ক্রিটিক্যাল। জ্ঞান না ফেরা অবধি তার ব্যাপারে কিছুই বলতে পারছে না ডক্টররা। অপরদিকে মিসেস আনিকা রায়হান শাহরিয়ার এবং আদনানও বেশ গুরুতর আহত হয়েছে। তাদের অবশ্য অপারেশন থিয়েটারে নেওয়ার প্রয়োজন হয়নি, তাদেরকে কেবিনে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আইসিইউর দরজার সাথে লাগানো ছোট্ট কাচের অংশটুকু দিয়ে অশ্রুসিক্ত ও রক্তিম বর্ণ চোখ জোড়া নিয়ে হৃদিতাকে অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে আরিয়ান। হৃদিতা নিথর হয়ে বেডে শুয়ে আছে, তার মাথা এবং 2 হাতে সাদা ব্যান্ডেজ লাগানো, মুখে অক্সিজেনের মাস্ক দেওয়া, হাতে ক্যানোলা দিয়ে স্লাইন দেওয়া হচ্ছে। হৃদিতাকে এই অবস্থায় দেখে এই মুহূর্তে আরিয়ানের বুকে যে তীব্র যন্ত্রণা সুনামি বয়ে চলেছে সেটা কেবলমাত্র সেই অনুধাবন করতে পারছে। ইচ্ছে করছে এই মুহূর্তে হৃদিতাকে জাগিয়ে তুলে তাকে শক্ত করে জড়িয়ে ধরতে, বুকে আগলে নিতে, কিন্তু সেটা সে পারছে না বলে নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে তার। তুমি এত সহজে আমাকে ছেড়ে যেতে পারো না হৃদি। এত সহজে আমি তোমাকে কোথাও যেতে দিব না। কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা বাকি রয়েছে আমাদের, আর তুমি কিনা সব ফাঁকি দিয়ে চলে যেতে চাচ্ছ। এতটা স্বার্থপর কবে হলে তুমি হৃদি? কবে থেকে আমার পাষাণ মানবীতে রূপান্তরিত হলে? আমার ভালোবাসার কসম, ফিরে এসো আমার কাছে। বুক পেঞ্জরে যত্ন করে তোমায় আগলে রাখবো। অপরদিকে রুহি আদনানের ক্যাবিনের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একটু পর পর বুক ভেঙে কান্না আসছে তার। আদনানের বিধ্বস্ত অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না সে। তীব্র কষ্ট, তার বুক জুড়ে উথাল পাতাল ঝড় শুরু হয়ে গিয়েছে। অশ্রুসিক্ত দৃষ্টিতে কান্না ভেজা কণ্ঠে রুহি আদনানের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাকে দেওয়া কথা না রেখে তুমি দূরে চলে যেতে চাচ্ছ আদনান? তুমি যে বলেছিলে আবার আমার কাছে ফিরে আসবে, তাহলে আমাকে একা রেখে কোথায় চলে যাচ্ছিলে? আমাদের ভালোবাসার কাহিনী রচিত হওয়ার আগেই আমাকে মাঝ রাস্তায় এইভাবে রেখে চলে যেতে পারো না তুমি। তোমার ভালোবাসা এতটা ঠুনকো হতে পারে না। আমাদের সব স্বপ্ন, আশা, ভালোবাসাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য হলেও তোমাকে আবার ফিরে আসতে হবে আমার কাছে। তোমাকে আমার জন্য আবার ফিরে আসতে হবে, এটা আমার ভালোবাসার দৃঢ় বিশ্বাস। তোমাকে আবার ফিরতেই হবে আমার কাছে। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরোতেই প্রীতমকে টেবিলে বসে ড্রিঙ্কস করতে দেখলো রাইসা। প্রীতমের পরনে সাদা টাওয়াল ছাড়া আর কিছুই নেই, হালকা ভেজা বুক ও পিঠ উন্মুক্ত তার। অপরদিকে রাইসারও শরীরে কেবল একটা তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। কিছুক্ষণ আগে নির্লজ্জতার চরম সীমা পেরিয়ে বিবাহ বহির্ভূতভাবে নিষিদ্ধ ঘনিষ্ঠ মুহূর্ত পার করেছে তারা। আবার এই মুহূর্তে কুরুচিকরভাবে একে অপরের সামনে উপস্থিত হয়েছে। রাইসা এসে প্রীতমের পাশে বসলো। প্রীতম তাকে দেখে বাঁকা হেসে একটা ড্রিঙ্কসের গ্লাস তার দিকে বাড়িয়ে দিল। রাইসা লাজশরমহীন হেসে সেটা হাতে নিল। প্রীতম ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বাঁকা হেসে বলল, তো বল, কেমন এনজয় করলি রাইসা? রাইসা ভ্রু কুঁচকে বলল, আমি জাস্ট তোকে দেওয়া আমার কথা রেখেছি, না হলে তোর সাথে এখনো বেড শেয়ার করতাম না আমি। প্রীতম খানিকটা অপমানিত বোধ করলো, তবুও সে নিজেকে সামলে নিয়ে বলল, তুই না আরিয়ানকে ভালোবাসিস, তাহলে তার অবর্তমানে অপর একজনের সাথে শুতে তোর একটুও দ্বিধাবোধ হলো না? রাইসা চোখ গরম করে প্রীতমের দিকে তাকালো। প্রীতম হেসে ফেলে আবার ড্রিঙ্কস করায় মনোযোগ দিল। রাইসা ড্রিঙ্কসের আরেকটা চুমুক দিয়ে বেশ শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি আমার কথা রেখেছি প্রীতম। তুই আমাকে এক রাতের জন্য চেয়েছিলি, সেটা আমি পূরণ করেছি। আমাকে দেওয়া তোর কথা কবে পূরণ করবি তুই?
প্রীতম একটা শয়তানি হাসি হেসে বলল, এই প্রীতম কখনো কাঁচা কাজ করে না বেবি। আমি আমার কাজ অলরেডি করে ফেলেছি। ধরে নে হৃদিতার চ্যাপ্টার ক্লোজ। রাইসা প্রচণ্ড খুশিতে লাফিয়ে উঠে বলল। কি সত্যি বলছিস তুই? প্রীতম ড্রিঙ্কস করতে করতে মাথা দুলালো। রাইসা খুশিতে আত্মহারা হয়ে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, এবার আরিয়ান সম্পূর্ণ আমার হয়ে যাবে। কেউ ওকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হৃদিতা নামের পথের কাঁটা আমি চিরকালের জন্য উপড়ে ফেলেছি। এবার দেখি মিস্টার আরিয়ান খান, তুমি আমার না হয়ে কিভাবে থাকো। প্রীতম রাইসার বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেলে ভ্রু কুঁচকালো। তারপর মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে ফ্লাওয়ার ভেজের লুকিয়ে রাখা হিডেন ক্যামেরার দিকে এক নজর তাকালো। তারপর মনে মনে ক্রুর হাসি দিয়ে বলল, তোর কি মনে হয় রাইসা, আমি এত সহজে তোকে ছেড়ে দেব? এখন থেকে আমি প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে তোকে ব্যবহার করব, আর তুই কিচ্ছু করতে পারবি না। তোর করা প্রত্যেকটা অপমান অপদস্থের চরম বদলা নেব এবার আমি। বলে রাগে চল শক্ত করে ফেলল প্রীতম।